হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ঠিক যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ইকোনমিক সার্ভে ভিডিও নিয়ে। ইকোনমিক সার্ভে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ইকোনমিক্সকে বোঝার জন্য। তাহলে চলো আমরা দেখে নিই ইকোনমিক সার্ভেটা কি, এখানে আমরা কি কি দেখব। আমরা এখানে মূলত তিন চারটে পয়েন্ট দেখব। ইকোনমিক সার্ভে অনেক বড় রিলিজ হয়, লাইক তোমাদের 500 600 700 পাতারও কখনো কখনো ইকোনমিক সার্ভে বেরিয়েছে। কিন্তু বিং এ অ্যাসপিরেন্ট আমাদের 700 পেজেসের ইকোনমিক সার্ভে বা 500 পেজেসের ইকোনমিক সার্ভে পড়ার প্রয়োজন হয় না। আমরা কিছু সামারি দেখে নিই, কিছু জিস্ট পড়ে নিই আমরা কিছু পয়েন্টকে নোট ডাউন করে নিই আমাদের কপিতে, যেগুলো আমরা ইন ফিউচারে কাজে লাগে আমাদের। তো তাহলে ইকোনমিক সার্ভেটা কি? আমরা সার্ভে বলতে কি বুঝি? সার্ভে বলতে বুঝি আমরা যখন কোনো কিছু নিয়ে আমরা তদন্ত করি বা খোঁজাখুঁজি করি বা কম্পেয়ার করি, এই ধরনের কিছু করি। মানে ধরো, আমি কোনো প্রোডাক্ট লঞ্চ করছি মার্কেটে, বা আমি নতুন কোনো স্কিম নিয়ে আসছি, সেই স্কিমটার আগে সেই প্রোডাক্টটার আগে মার্কেট সার্ভে করে দেখে নিই যে এই মার্কেটে এই স্কিমটার বা এই প্রোডাক্টটার প্রয়োজনীয়তা কতটা, কতটা প্রয়োজন। দুটো প্রোডাক্টের প্রয়োজন না চারটে প্রোডাক্টের প্রয়োজন। তাহলে এটা গেল প্রোডাক্টের ক্ষেত্রে। যদি ইকোনমিক্সের ক্ষেত্রে হয় তাহলে এটা কি করে হবে? ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা দেখে নিই যে গভর্নমেন্ট যে ইমপ্রুভমেন্টের জন্য যে বিভিন্ন স্কিমস, যে ফান্ডের অ্যালোকেশন গুলো করে, সেগুলো কোথায় করবে, কিভাবে করবে, কেন করবে। ঠিক যেমন ধরো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি। আগে কোনো গভর্নমেন্ট কোনো স্কিমেতে 10 টাকা দিয়েছে, স্কিমটা ভালো পারফর্ম করেছে, আরো নিড বেড়েছে, তাহলে এবছর গভর্নমেন্ট ওই স্কিমেতে 12 টাকা দেবে। ঠিক তেমন ভাবেই 10 টাকা দিয়েছিল, বাজে পারফর্ম করেছে, তাহলে এবছর গভর্নমেন্ট স্কিমটাতে 5 টাকা দেবে। এই যে এই হিসাবটা কোথায় বার করবে? বার করবে হচ্ছে ইকোনমিক সার্ভেতে। কেন বার করবে? তার কারণ, প্রত্যেক বছরের 1 ফেব্রুয়ারিতে আমাদের বাজেট বেরোয়, যে বাজেটে আমাদেরকে বলা থাকে যে আগের বছর, আমাদের আগের বছরের পারফরমেন্স অনুযায়ী নতুন বছরে গভর্নমেন্ট কোন খাতে কত টাকা দিচ্ছে, নতুন কি স্কিম নিয়ে আসছে, নতুন কি স্টেপস নিতে চলেছে, সেগুলো। এরপর আমরা দেখে নিই আমাদের ইকোনমিক সার্ভের ইম্পর্টেন্স কোথায় আমাদের এক্সামে, প্রিয়ের ক্ষেত্রে এবং মেন্সের ক্ষেত্রে। যদি বলি প্রিয়ের ক্ষেত্রে, তাহলে প্রিতে হয়তো কখনো কোনোবারে একটা দুটো কোশ্চেন আসলেও আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু মেন্সের ক্ষেত্রে এর ইম্পর্টেন্স অনেকটাই, কারণ মেন্সে এর আন্ডারস্ট্যান্ডেবিলিটি থেকে অনেক কোশ্চেন আসে। কারণ মেন্সে নাম্বার অফ কোশ্চেনটাও বেশি, প্রিতে আরো অনেক জায়গা আছে কোশ্চেন করার। তাহলে যদি আমি 1 to 5 রেটিং করি, তাহলে আমি প্রি এর জন্য রেটিং করবো হচ্ছে 1, 5 করবো হচ্ছে মেন্সের ক্ষেত্রে। অ্যান্ড হোয়াট টু রিড, আমি তোমাদেরকে আগেই বললাম যে কিছু পয়েন্ট তোমাদেরকে বলবো। ঠিক এই ভিডিওটায় আমি যেমন তোমাদেরকে 10টা পয়েন্ট বলবো, মোটামুটি আমার এই 10টা পয়েন্ট মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো মানে আগের বছর বলেছিল, ইমপ্রুভ হয়েছে, আবার এবছরে কন্টিনিউ হয়েছে, সেইগুলো আমরা এখানে দেখে নেবো। ইউটিলাইজ কি করে করব তোমরা দেখে নিতে পারো, তোমরা তোমাদের কপিতে নোট ডাউন করে নিতে পারো। ঠিক যেমনটা বললাম, বাজেট প্রত্যেক বছর 1 ফেব্রুয়ারিতে বেরোয়, ইকোনমিক্স সার্ভে তার ঠিক আগের দিন বেরোয়, 31 jan। কিন্তু এবছর একটু আগেই বার করেছে, 29 জানুয়ারি, আর আজকে 30 তারিখ, আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি, হয়তো কালকে আমি ভিডিওটা পোস্ট করে দেবো আমার ইউটিউবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। এতক্ষণ যেটা বললাম, লাস্ট ইয়ার বেরোয়, নেক্সট ইয়ার সাজেশন দেয়। আগে ইকোনমিক সার্ভে দুটো ভলিউম 1 ভলিউম 2 তে বার করা হতো, কিন্তু এত বাল্ক হয়ে যেত, অনেকে পড়তে পারতো না, অনেকে ইউটিলাইজ করতে পারতো না, তাই এখন ওটাকে একটাই ভলিউমে বার করে। মেন্সে কেন ইম্পর্টেন্ট? কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। চলো, তাহলে মোস্ট 10টা ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইকোনমিক সার্ভে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমরা বলবো, সেটা হচ্ছে জিডিপি গ্রোথ রেট। স্টেবিলিটি টু স্ট্রেংথ, স্টেবিলিটি থেকে স্ট্রেনদেন করবো আমরা, বা করছে আমরা। আমাদের জিডিপি গ্রোথ রেট এখানে বলেছে ব্যালেন্সড আউটলুক ফর ফিনান্সিয়াল ইয়ার 27 অ্যান্ড 6.8% টু 7.2%। দেখো তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, ঠিক এই জায়গাটায় স্ট্যান্ড করছে। এখানে বলেছে 6.8 টু 7.2%-এর মধ্যে জিডিপি গ্রোথ রেটটা আমাদের নেক্সট ইয়ার থাকতে পারে। ঠিক আছে। তারপর কি বলেছে? তারপরে বলেছে আনকনসলিডেশন অর আনকনসলিডেশন ক্যাশ ট্রান্সফার। এটা মানে কি?
এটা নিয়ে আগের বছরও বলা হয়েছিল যে বিভিন্ন স্টেট থেকে যে এড অ্যান্ড অ্যাডভাইস ফান্ড গুলো দেওয়া হয় বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে, এই অমুক প্রকল্প তমুক প্রকল্পতে এত টাকা, সেখানে এত টাকা। তাতে আমার লাভ কি হচ্ছে? তাতে কি কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে? তাতে কি আমার জিডিপি বাড়ছে? আমার কি কোনো এম্পাওয়ারমেন্ট হচ্ছে? সো নট টু ফ্লো মানি হিয়ার অ্যান্ড দেয়ার, যেখানে সেখানে পয়সা দিয়ে লাভ নেই। পয়সা আমাদেরকে ঠিক পার্টিকুলার জায়গায় দিতে হবে। সেই পার্টিকুলার জায়গা হিসাবে সরি, তিনটে পয়েন্ট আমাদের, তিনটে গ্রাউন্ড আমাদের হাইলাইট করেছে। সেটা হচ্ছে হেলথ, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার। এই তিনটে পয়েন্ট হাইলাইট করেছে কিসের উপর নির্ভর করে? ব্রাজিল মডেলের উপর নির্ভর করে। আর ইভেন এটাও বলেছে যে পয়সা দেওয়া হবে কন্ডিশন বেসড, রেজাল্ট বেসড, যত ভালো তত পয়সা। এরপর আর কি বলেছে? এরপর বলেছে অ্যালগো ট্রেডিং মডেল নিয়ে। অ্যালগো ট্রেডিং মডেল নিয়ে কি বলেছে? যে আমাদের এই অ্যালগো ট্রেডিং মডেলটা আরো মিনিমাইজ করতে হবে। এই অ্যালগো ট্রেডিং মডেলটা কি? অ্যালগো ট্রেডিং মডেল হচ্ছে এআই ড্রিভেন ইনভেস্টমেন্ট মডেল। এখন আস্তে আস্তে অনেক কিছু ডেভেলপ করার জন্য আমাদের এই অ্যালগো ট্রেডিং মডেলের জন্য কি হচ্ছে, যারা এফপিআই আছে, যারা এফডিআই যারা করছে, তারা মোরলেস ইনভেস্ট করছে প্রফিটের জন্য, ডেভেলপমেন্টের জন্য নয়। যার জন্য আমাদের ওভারঅল জিডিপিতে, ওভারঅল গ্রোথেতে ক্ষতি হচ্ছে। তাই জন্য আমাদেরকে সচেতন করা হচ্ছে যে অ্যালগো ট্রেডিং থেকে দূরে থাকতে। ঠিক তেমন ভাবেই পরের পয়েন্ট হচ্ছে এফপিআই আউটফ্লো। এফপিআই আউটফ্লো বলতে ঠিক যেমন ভাবে কোনো ইনভেস্টর এখানে ইনভেস্ট করছে এসে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, তেমনি ইনভেস্টররা ইনভেস্টমেন্ট তুলে বাইরে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ দেখছে যে আমাদের যা প্রফিট হয়েছিল সেই প্রফিটটা হয়ে গেছে, আমরা এবার সেটাকে, টাকাটাকে তুলে নিয়ে আমরা অন্য কোথাও কাজে লাগাই। এইখানে যে প্রফিট বুকিংটা আসছে, এই প্রফিট বুকিংটার জন্য আমাদের কারেন্সির দাম পড়ে যাচ্ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে। তখন তাহলে কি দেখা যাবে? তখন দেখা যাবে যে ওদের মার্কেট স্ট্রং হচ্ছে, আমাদের মার্কেট পড়ছে। যার জন্য এটার এগেনস্টও আমাদেরকে ফাইট করার কথা বলা হয়েছে। কি করে ফাইট করব? বলেছে অ্যালগো ট্রেডিং না করে আমাদের স্টেবল ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউসের উপর ফোকাস করতে হবে, যেখানে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো, যেখানে আমরা ইন্ডিয়ান কারেন্সিকে স্ট্রং করতে পারবো। তারপরে কি বলেছে? তারপরে বলেছে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল একটা এমনই কনসেপ্ট যেখানে আগে ছোট ছোট গ্রামে, ছোট ছোট জায়গায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করে, ধার দিয়ে, লোন দিয়ে, সাবসিডি দিয়ে ডেভেলপ করে ওদের থেকে বলা হতো তোমাদেরকে ডেভেলপ করলাম, তোমরা এবার আমাদের মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, বিভিন্ন ফান্ডে ইনভেস্ট করো। ইনভেস্ট করলে আমাদেরও ডেভেলপমেন্ট হবে, সাথে তোমাদেরও ডেভেলপমেন্ট হবে। কিন্তু এইভাবে কি দেখা দিচ্ছে? এইভাবে দেখা দিচ্ছে হচ্ছে যত ডেভেলপমেন্ট আশা করছিলাম, কিন্তু অতটা মানে অতটা ডেভেলপ করছে না। কারণ কি? আমি যেখানে ইনভেস্ট করে যাদেরকে বলছি ইনভেস্ট করার কথা, তারা ডেভেলপ হয়ে গিয়ে তারা আর আমাদেরকে ইন রিটার্ন এখানে কোনো স্টেটের ক্ষেত্রে বা গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো ইনভেস্ট করছে না। সেই জন্যই বলছে তাহলে আমার সেখানে তাহলে ইনভেস্ট করে ডেভেলপ করে লাভ নেই। তার থেকে আমি সেখানে ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস ডেভেলপ করব, ছোট ছোট কলকারখানা তৈরি করব, হাতের কাজ তৈরি হবে। আর ছোট ছোট ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়ার পরে কি হবে? লোকাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে। লোকাল প্রোডাক্ট ডেভেলপ হলে সেই প্রোডাক্টের উপর আমাদের এক্সপোর্ট বাড়বে। এক্সপোর্ট বাড়লে কি হবে? ডলারের ইনকাম হবে। তাহলে আমাদের আবার সেই ইকোনমিক স্টেবিলিটি হবে, ইকোনমিক গ্রোথ হবে, রুপিস বাড়বে। এইভাবেই তুলে ধরেছে। তারপর কি বলেছে? সাউথ কোরিয়া এন্টারপ্রেনিউরশিপ স্টেট মডেল। বলেছে ইন্ডিয়াকে সরি এন্টারপ্রেনিউর স্টেট হতে হবে। কারণ আইএএস আর আইপিএস এবং এন্টারপ্রেনিউরের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে একটা আইএএস সবসময় ভাবে আমি ডেভেলপমেন্ট করতে চাইছি, আমি সাবসিডি দিয়ে দিই। আমি যদি সেখানে সাবসিডি দিয়ে দিই, আমার সাবসিডি দিলে দামটা কমে যাবে, আমার এই প্ল্যানটা, প্রজেক্টটা কাজ করে যাবে। কিন্তু একটা এন্টারপ্রেনিউর কখনোই সাবসিডি দিতে চায় না। এন্টারপ্রেনিউর 1 টাকা দেওয়ার আগেও 100 বার ভাববে যে আমি 1 টাকা দিচ্ছি, তাহলে 1 টাকা দিলে আমার 1 টাকা রিটার্ন কি হবে, 1 টাকাটাকে কি করে আমি 100 টাকা করতে পারবো দেওয়ার পরে। তো
আমাদের এখানে যদি সাবসিডি না দিয়ে যদি সাপোর্ট দেওয়া হয়, যদি মনিটর করা হয়, যদি এখানে ভ্যালু করা হয়, ভ্যালু অ্যাড করা হয়, তাহলে আরো বেশি ডেভেলপ হবে, লাইক এ বিজনেসম্যান। আর যদি সাবসিডি দেওয়াও হয়, তাহলে যেন উইথ দ্য কন্ডিশন দেওয়া হয়। মানে আমি তোমাকে 100 টাকার সাবসিডি দিচ্ছি একটা 500 টাকার জিনিসে, এই 100 টাকা যে কমলো তার তুমি আমাকে একটা বেনিফিট বোঝাবে। লাইক বেনিফিট কি করে বোঝাবে? এই 100 টাকাটা দিচ্ছি, তুমি এই 500 টাকার জিনিসটা কিনে কি কি লাভ লাভ করলে, বা কি কি ইমপ্রুভ করলে, বা কি কি ইকোনমিক ইমপ্রুভমেন্ট আনলে, সেটা তোমাকে শো করতে হবে। তারপরে কি বলেছে? আল্ট্রা প্রসেস ফুড লেবেলিং অ্যান্ড অ্যাওয়ারনেস। এটা নিয়ে বহু বছর ধরে চলে আসছে। আল্ট্রা প্রসেস ফুড লেবেলিং অ্যান্ড অ্যাওয়ারনেস মানে লাইক ইলেকট্রনিক গুডস, যাতে আমাদের কোনো প্রসেস ফুড লাইক বার্গার, প্যাস্ট্রি, কেক, বিভিন্ন প্যাকিং ফুডেতে যাতে আমাদের কোনো স্টার সিস্টেম থাকে। যেমন আমরা একটা টিভি বা ফ্রিজ কিনতে গেলে দেখি এটা 3 স্টার, কোনোটা দেখি হচ্ছে এটা হচ্ছে তোমাদের 4 স্টার বা 5 স্টার, তাহলে আমি যখন কিনতে যাবো তখন 4 স্টার বা 5 স্টার কিনবো। ঠিক তেমনি কোনো প্যাকিং ফুডেতে যখন আমি দেখবো যে এটা তোমার 3 স্টার বা 4 স্টার বা 5 স্টার, দ্যাট মিনস দিস ইজ গুড টু কনজিউম, সেটা যেন আনা হয়। আর কি করা হবে? আর আরো একটা বলেছে, চিপ ডেটা ইজ মিক্সড ব্যাগ মেন্টাল হেলথ। মানে আজকে আমাদের যেমন ডেটা সিস্টেমটা, ডেটা ওরিয়েন্টেড কাজ বেশি হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমাদের ডেটা যে কস্ট ছিল, সেই কস্টটা কমে গেছে। আজকে আমরা অনেক সস্তায় নেটওয়ার্ক রিচার্জ করতে পারছি, অনেক কমেতে আমরা রিচার্জ করে আমরা নেট ইউজ করতে পারছি। এর যেমনি পজিটিভ সাইন আছে, এর তেমনি নেগেটিভ সাইনও আছে। প্রোজের মধ্যে কি কি আছে? স্টাডি করছি, ওয়াইজলি ইউজ করছি ইন রিসার্চ, আমরা ঘরে বসে অনেক বাইরের জিনিস জানতে পারছি, বিভিন্ন দেশের জিনিস জানতে পারছি। ঠিক তেমনি কনসের মধ্যে দেখতে পাচ্ছি যারা টিনেজাররা আছে তারা সোশ্যাল মিডিয়ার ডিপেন্ডেন্স হয়ে পড়ছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে ডিপেন্ডেন্স হয়ে পড়ছে। ডিপেন্ডেন্সি বেড়ে যাওয়ার জন্য দোজ সোশ্যাল মিডিয়া লিডিং টু ডিপ্রেশন। তাহলে এটাও এখানে সমস্যা হচ্ছে। এরপর কি আছে? এরপর আছে হচ্ছে আরবান গভর্নেন্স। আরবান গভর্নেন্সের মধ্যে দেখা গেছে যে একটা হিউজ ট্রাফিক আমাদেরকে ফেস করতে হচ্ছে। সেইখানে বলেছে পাবলিক ট্রান্সপোর্টেশনের ইউজ বাড়াতে, পাবলিক ট্রান্সপোর্টেশনের ইউজ ওয়াইজলি করতে, যাতে আমাদের আর কি কোনো রকম ভাবে ট্রাফিকিং এর ওপর ডিপেন্ড করে না কাজ করতে হয়। মানে প্রচুর মাল্টিপল যে বড় বড় মেট্রো সিটি গুলো আছে, সেখানে মাল্টিপল জায়গায় দেখতে পাই আমরা হিউজ ট্রাফিক, আমাদের অর্ধেকটা দিন ট্রাফিকেই কেটে যায়। তো সেই জায়গায় যাতে ওটা কম হয়। আর কি বলেছে? আর বলেছে হচ্ছে ডিরেগুলেশন, সেম লাইক লাস্ট ইয়ার, যাতে আমাদের যে স্টেট ওয়াইজ যে কনস্ট্রাকশন রেগুলেশন বডি আছে, যাতে সেটাকে আরো ডেভেলপ করার জন্য একটা ডিরেগুলেশন নিয়ে আসা হয়। ব্যাস, এই 10টাই মেজর মেজর পয়েন্ট ছিল। আর একটুও বেশি পয়েন্ট ছিল না। যারা যারা পড়তে চাইছো তারা একবার ডাউনলোড করে পড়ো, অনেক ইনফোগ্রাফিক্স দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে। আমাকে নিচে কমেন্টে জানিও কার কোথায় কি অসুবিধা হচ্ছে, তাহলে আমি তাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি। অনেক মানে ডিস্টারবেন্স আছে ইন ভিডিওতে ডিউ টু মাই থ্রোট, গলার অবস্থা ভালো নেই, বারবার কাশছি, তবু আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং আমার সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ সবাইকে।